একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি, একেবারে ইয়াং ব্রিগেড, একসঙ্গে পেশায় তিনি একজন আইনজীবী এবং তার সঙ্গে ফুল টাইম রাজনীতিবিদ, ফুল টাইমই তো বলা যায় কারণ যেহেতু তিনি প্রার্থী হয়েছিলেন লোকসভার। এই মুহূর্তে দাঁড়িয়ে দল তরুণদের ওপর ভরসা রাখছে। সায়ন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি প্রশ্ন এবার করতে চলেছি, যে তরুণদের ওপর ভরসা রাখছেন, সেটা 2024 সালে এসে, সেটা যদি আরও কয়েকটা বছর আগে হতো তাহলে কি একটু ভালো হতো না? অন্তত বামপন্থীদের দিকে মানুষের নজরটা আরেকটু ঘুরতো না? কারণ 2011 সাল পর্যন্ত শাসন করা একটা দল একটা সিটও পায় না বিধানসভা লোকসভায় সেই রাজ্য থেকে। দুটো কথা। এক নাম্বার কথা হচ্ছে পশ্চিমবাংলায় যতগুলো সিটে সিপিআইএম লড়াই করেছে, আমি শুধু সিপিআইএম নিয়ে বলছি, তার মধ্যে আপনি যে নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম বললেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাদের ওপর নজর দেওয়া, তাদের ওপর নজর আগে দিলে ভালো হতো। পশ্চিমবাংলায় কেবলমাত্র দুটো আসনে আমাদের জামানত বেঁচেছে। একজনের নাম মোহাম্মদ সেলিম, আরেকজনের নাম সুজন চক্রবর্তী। একজনের বয়স এই মুহূর্তে 66, আরেকজনের বয়স সম্ভবত নিয়ার বাই 60। ফলে এই নতুন প্রজন্ম হলেই অনেক কিছু হবে আর একটু বয়স হয়ে গেলে কিছু হবে না, এই ধারণাটা তৈরি করানো হয়েছিল, সেটাও এক অংশের মিডিয়ার দ্বারাই। ভারতবর্ষে যিনি প্রধানমন্ত্রী তার এই মুহূর্তে বয়স 70-এর বেশি, পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী তার বয়স 70-এর ছুঁই। তাদের ক্ষেত্রে তো প্রশ্ন আসে না, মানে চুল না পাকলে কি রাজনীতি করা যাবে না? না, আমি বলছি এটা তো আমাদেরকে শেখানো হয়েছিল। আমরা যখন বাচ্চা ছিলাম, ঠাকুরমার ঝুলি যখন দেখতাম, চ্যানেল ঘোরালে আরো কিছু সংবাদ মাধ্যম সেই সময়তে, মানে 2008 থেকে 2011, এই সিপিএমটা বৃদ্ধতন্ত্রে ভরে গেছে, সিপিএম পুরো পাকা চুলে ভরে গেছে। আমরা বলছি পশ্চিমবাংলা এবং দেশের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর যে বয়স, সেই কনসিডার করে তো কেউ বলে না যে তৃণমূল কংগ্রেসটা আজকে এই অবস্থায় গিয়ে দাঁড়ালো। তৃণমূলের কজন নতুন মুখ ছিল জীবনে? কোনোদিন আপনারা প্রশ্ন করেছেন কাউকে? আপনি জিজ্ঞেস করবেন তো বিজেপির যুব নেতার বয়স কত, জিজ্ঞেস করবেন বিজেপির যুব নেতার বয়স কত, অন্তত বিজেপি যাকে তৈরি করেছে সেরকম যুব নেতা। এমনি তো গোটা দলটা চলে, যখন শূন্য হয় তখনই এগুলো নিয়ে আলোচনা হয়, যখন ঘর ভর্তি জিনিস থাকে তখন এইগুলো তো উঠে আসে না, নজরে আসে না। উঠে আসে তখন আরো 10টা টপিক থাকে বলে সেগুলো আলোচনায় থাকে না। কিন্তু তার মানে এইটা নয়। দেখুন, আমি আপনাকে দুটো তিনটে উদাহরণ দিচ্ছি। এক, আজকে ডায়মন্ড হারবার থেকে যিনি সাংসদ হয়েছেন, ডায়মন্ড হারবার থেকে একসময় ভেটারান পলিটিশিয়ানরা সাংবাদিক সেখান থেকে পার্লামেন্টারিয়ান হতেন। জ্যোতির্ময় বসুর মতো স্টল ওয়াটার সেখান থেকে পার্লামেন্টারিয়ান হতেন। শ্রমিক লাহিড়ীর মতো স্টল ওয়াটার সেখান থেকে পার্লামেন্টারিয়ান হতেন। শ্রমিক লাহিড়ী 1996 সালে 25 বছর বয়সে পার্লামেন্টারিয়ান হয়েছিলেন, সেটা তাকে সিপিআইএম করেছিল 25 বছর বয়সে। 2011 সালে গোটা পশ্চিমবাংলার মধ্যে সবচাইতে কম বয়সী প্রার্থী যেখানে যে দলে ছিল, সেই দলটার নাম সিপিআইএম, প্রার্থীর নাম ছিল শতরূপ ঘোষ। 2011 সাল, আমরা তখনও ক্ষমতায় ছিলাম। ফলে বিষয়টা এইরকম নয় যে শুধুমাত্র নতুন মুখ বা একটা দল গোটা বুড়ো হয়ে গেল বা বয়স্ক হয়ে গেল। দেখুন, রাজনীতি শুধুমাত্র একটা দুটো ফ্যাক্টর নিয়ে কাজ করে না। এবার স্বাভাবিক, এখন যখন ভোটে হারছি, এখন এই ইস্যুগুলো খুব বেশি দানা বাঁধবে না, তাই জন্য একদিকেই আঙুল উঠবে। কিন্তু আবার আমি আপনাকে বলছি, রাজনীতিটা একটা প্রসেসের মতো। এখানে এরকম নয় যে আমার ভাইপো বা আমার কাকার ছেলে বা আমার ছেলে আছে বলে আমি তাকে সে নেতা বানিয়ে দিলাম, সে দুদিন পরে গিয়ে রাজ করবে। পলিটিক্সে একটা প্রসিডিওর থাকে, রাস্তার আন্দোলন হতে পারে। বা আমি আপনাকে বলছি, সিপিআইএমই একমাত্র দল, আপনি হয়তো এই একটা দীপশিতাকে দেখেন, একটা মীনাক্ষী মুখার্জিকে দেখেন, একজন সৃজন ভট্টাচার্যকে দেখেন, একজন প্রতিকুল রহমানকে দেখেন, আপনি হয়তো এরকম একজনকে দেখেন, একজন শতরূপ ঘোষকে দেখেন। কিন্তু বিশ্বাস করুন, আমরা যারা বুথ লেভেল থেকে পলিটিক্স করে এসেছি বা আমরা এখনো যারা বুথ লেভেলে পলিটিক্স করি, আমরা জানি যে সিপিআইএম এরকম একটা প্রজন্মকে পুরো বুথ স্তর থেকে তৈরি করেছে। তারা কেউ ভালো দেওয়াল লিখতে পারে, কেউ ভালো স্লোগান দিতে পারে, কেউ ভালো বুথ স্লিপ সর্টিং করতে পারে, যেটা কখনো হয়তো খবরে আসবে না। আপনি যে কোনো কাউকে যদি দিয়ে বলেন যে এই বুথ স্লিপটা শর্টিং করে দাও, যে বুথের বাড়ি বাড়ি চেনে না ভোটার লিস্ট, যার মুখস্থ নেই, সে জীবনে বুথ স্লিপ শর্টিং করতে পারবে না। কেউ ভালো বক্তৃতা দেয়, কেউ ভালো গান করতে পারে, কেউ দুরন্ত সংগঠক, কেউ সুন্দর টিভিতে ভালো কথা বলতে পারে। এই সবটা মিলিয়ে চলে, একজন মানুষের মধ্যে সব গুণ থাকে না। হ্যাঁ, এবারে সবটা ক্লিক করছে না কেন? আমি আবার আপনাকে বললাম, এই যে ধর্মের রাজনীতি, সেই ধর্মের রাজনীতির জন্য আমরা বেশ কিছুটা পিছিয়ে পড়ছি, একবার নয় বারংবার। এবং আমাদের বিশ্বাস, এই ধর্মের রাজনীতি, আমি আপনাকে ছোট্ট একটা ঘটনা মনে করাচ্ছি। আচ্ছা, আপনি বলুন তো, তৃতীয় দফা নির্বাচনের পরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ করে 2-3টে মঠ আশ্রমকে, সেখানকার মহারাজদেরকে রাজনীতির ময়দানে নামিয়ে দিলেন। আমাদের নিশ্চয়ই সবার মনে আছে, ভারত সেবাশ্রম সংঘের ডাইরেক্ট আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করতে পারেন, ভারত সেবাশ্রমকে নিয়ে 100টা কথা বলতে পারেন, সেবাশ্রম সংঘকে তিনি আক্রমণ করেননি, তার মহারাজকে
একজনের তার বিরুদ্ধে মহারাজকে অভিযোগ, আমি বলছি তার মহারাজকে, আমি তো নাম করে বলছি, আমি তার একজন মহারাজ। এক্স্যাক্টলি। আচ্ছা, উনি আরএসএস এর বিরুদ্ধে কেন কথা বলতে পারেন না? উনি বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে বলতে পারেন না, উনি আরএসএস এর বিরুদ্ধে বলতে পারেন না, কিন্তু উনি ভারত সেবাশ্রম সংঘকে খুব সুন্দর করে টার্গেট করে দিলেন তৃতীয় দফা নির্বাচনের পরে। আপনি মনে করে দেখুন, এই তৃতীয় দফা নির্বাচন অবধি পশ্চিমবাংলায় রুটি রুজি কর্মসংস্থান নিয়ে ভোট হয়েছে। তৃতীয় দফা নির্বাচনের পরে সাধু সন্ন্যাসীরা তারা আরো অভিযোগ অনেক উঠে আসে, মরিচঝাপি উঠে আসে, আনন্দবাড়িদের ঘটনা উঠে আসে। আমরা বলছি না 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 না, ইটস নট অভিযোগ। রাজ্যের মুখ্যমন্ত্রী ইচ্ছা করে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে আক্রমণ করে গোটা সাধু সন্ত সমাজকে রাস্তায় নামিয়ে দিলেন। আরেকজন মাইনরিটি লিডার, যার ৩-৪টে এমন কথা, তৃণমূলের নেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সময় বর্ধমানে জনসভা করছেন, তিনি এমন একটা মন্তব্য করলেন যে মন্তব্যকে হাতিয়ার করে বিজেপি লড়ল, এবং যার জন্য আমরা মুর্শিদাবাদ হারলাম, যার জন্য অধীর চৌধুরী সেখান থেকে হেরে গেলেন। এর মানে আমি তো এটাই বলতে চাইছি, এই পলিটিক্সটাই তো পশ্চিমবাংলায় চলছে। এবার আপনি আমাকে একটা কথা শুধু বলুন, কি রেলিভেন্ট ছিল লোকসভা ভোটের সাথে ভারত সেবাশ্রমের? কি রেলিভেন্সি ছিল লোকসভা ভোটের সাথে? মহারাজ সাধু সন্তদের কি রেলিভেন্সি ছিল? কোনো রেলিভেন্সি ছিল না। শুধু রেলিভেন্সি কোন জায়গায়? যদি কোনোভাবে একটা ধর্মের রাজনীতিকে মার্কেটে নিয়ে চলে আসা যায়, তাহলে যেটা করা যাবে, হিন্দু ভোট, মুসলিম ভোট, খারাপ লাগছে বলতে, পশ্চিমবাংলায় সাংবাদিকরাও কোনোদিন এই শব্দ ব্যবহার করতেন না। পশ্চিমবাংলায় একসময় ওরা আমরা বলতো। আপনি মনে করে দেখুন, আমরা তখন কলেজের স্টুডেন্ট ছিলাম, স্কুলের স্টুডেন্ট ছিলাম, তখন সিপিএম কে ক্রিটিসাইজ কেন করা হতো না? বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি ওরা আমরা বলেছিলেন। ওরা আমরা মানে হিন্দু মুসলিম নয়, ওরা আমরা মানে তিনি হয়তো বিরোধী পক্ষ এবং সরকার পক্ষকে বোঝাতে চেয়েছিলেন। এক্স্যাক্টলি। তাহলে আজকের ওরা আমরা, ইন্দিরা, আজকের ওরা আমরা, আপনি ভালো করে দেখুন, আজকের ওরা আমরা ইজ বিকাম হিন্দু অ্যান্ড মুসলিমস, এবং আমরা আগুন নিয়ে খেলছি। ধর্মের ভিত্তিতে রাজনীতি হচ্ছে পশ্চিমবঙ্গে, তবে এর পাশাপাশি আরো বেশ কয়েকটা বিষয় যেটা না তুললেই নয়, যে রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে, সাদা কালো স্বীকারোক্তিতে শুধু রাজনীতি নয়, আমরা এর পাশাপাশি আরো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করি। সায়ন ব্যানার্জি যিনি তমলুকের প্রার্থী ছিলেন, তার দায়িত্বে এ রাজ্যের 31টা বাচ্চা, সেটা একটু জানতে চাইবো সায়নের কাছ থেকে। তাদের জন্য সায়নের কি ভবিষ্যৎ ভাবনা চিন্তা, কি পরিকল্পনা, এবং এই ভাবনাটা কোথা থেকে এলো? না, এটা প্রথম কথা হচ্ছে, এটা খুব জাহির করার বিষয় নয়। এটা আমরা মনে করি যে মানুষ সামাজিক জীব, সমাজে তার একটা কাজ করে যাওয়া, শুধুমাত্র আমি এলাম, খেলাম আর গেলাম, এটা কখনো একটা মানুষের কাজ হতে পারে না। যে আমরা জন্মালাম, এখান থেকে কিছু নিলাম আর চলে গেলাম, কিছু সমাজকে দিয়ে যাওয়াও একটা কাজ। আমি কোভিডের সময়তে আমরা সবাই লক্ষ্য করেছিলাম, একটা বিশাল অংশের স্টুডেন্ট তারা ড্রপ আউট হয়ে গেছিলেন স্কুল থেকে, কলেজ থেকে। এবং যখন বারবার স্কুল খুলছে বন্ধ হচ্ছে, কলেজ খুলছে বন্ধ হচ্ছে, কিন্তু পশ্চিমবাংলায় অদ্ভুতভাবে মদের দোকান খোলা থাকছে,